স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সদস্য হতে পারে 15 জনের মতো। আজ রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে অংশ নিতে অন্তত 400 জন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডক্টর ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি বুধবার দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ বেলা 2:10 তার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরুর পর এখন তিনি বিশ্বের আইকন। ক্ষুদ্র ঋণ কার্যক্রম তাকে এনে দিয়েছে এই সম্মান। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এর ফলে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই থেকে বিশ্বজুড়ে তার সুনাম। 1940 সালে 28 জুন চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম ইউনূসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় 16তম স্থান অধিকার করেন তিনি। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। 1960 সালে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন ডক্টর ইউনূস। 1965 সালে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত সেখানে শিক্ষকতা করেন তিনি। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর ইউনূস বিদেশে জনমত গড়ে তোলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। দারিদ্র দূরীকরণের লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম। জামানতবিহীন ও যৌথ দায়িত্ব ভিত্তিক ক্ষুদ্র ঋণের সাফল্য 2006 সালে তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে এনে দেয় শান্তিতে নোবেল পুরস্কার। এই পর্যন্ত 42টি দেশে 132টি প্রতিষ্ঠান অনুসরণ করেছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ মডেল। কিন্তু গত 1.5 দশক তিনি দেশে কোণঠাসা ছিলেন। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের। জড়ানো হয়েছিল মামলা মোকদ্দমায়। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার গঠনে 5 মাসের মাথায় 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। এর মধ্যেই জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট বৃহস্পতিবার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। মোহাম্মদ হাসিব, দীপ্ত সংবাদ, ঢাকা। সহিংসতা লুটতরাজ বন্ধ না হলে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে, তাই অরাজকতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে তিনি আরও বলেন, সম্মিলিতভাবে ছাত্র জনতা, সকল পেশার এবং সকল স্তরের মানুষকে নিয়ে যদি সংকট মোকাবিলা না করা যায় তাহলে বাংলাদেশ গভীর সমস্যার সম্মুখীন হবে। সোহেল তাজ জানান, যে ক্ষতি হয়েছে তা কোনো দিন পূরণ হওয়ার নয়, তাই এখনই সকল প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তব উপযোগী করতে হবে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় পদক্ষেপ নিতে হবে। গুম হত্যার রাজনীতি বন্ধে আন্তরিক হতে হবে। এগুলোই আজকে আমার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের এই মুখপাত্র পিটিআইকে বলেছেন,
অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্র নতুন অন্তর্বর্তী সরকারের সাথে থাকবে, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। ভারতে অবস্থান করা শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে আশ্রয় নেয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা যেসব দেশে থাকেন সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারেন। ভারতের এক কূটনীতিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয়েছে ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই তার ভারতে অবস্থান সাময়িক হতে হবে, অর্থাৎ ভারতে তিনি স্থায়ীভাবে থাকতে পারছেন না। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে আরও কিছুটা সময় দেবে ভারত। নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। চলমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা শহরে শৃঙ্খলা বজায় রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। কুমিল্লা নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে তারা অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করছে। নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, মোগলটুলি, ঈদগাহ মোড়, পুলিশ লাইন, শাসনগাছা, টমছম ব্রিজ সহ বিভিন্ন পয়েন্ট জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। দিনাজপুরের বিভিন্ন সড়কে আজও নেমেছে শিক্ষার্থীরা। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছে তারা। সাভারেও দেখা গেছে শিক্ষার্থীরা সড়ক নিয়ন্ত্রণের কাজ করছে। সাভারে আজও বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের কার্যক্রম স্থানীয়দের মাঝে কোনো প্রভাব ফেলেছে? হ্যাঁ রাজীব, আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখানে আসছে এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের পাশে যে জঙ্গলগুলো ছিল সেগুলো তারা পরিষ্কার করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কের পাশে যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে কিন্তু অনেক সময় ছিনতাই হতো এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটতো এবং এই জঙ্গলটি কিন্তু দীর্ঘদিন এইভাবে ছিল। তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে এই জঙ্গল তারা পরিষ্কার করেছে। তারা যেমনটি বলছেন যে এই জঙ্গল পরিষ্কার করে না, আমরা দেশকেও এই জঞ্জাল মুক্ত বা জঙ্গল সেটিয়ে পরিষ্কার করবো এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মহাসড়কের পাশে কিন্তু তারা যে ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার তারা দায়িত্ব নিয়েছে এবং সেখানে কিছু আমরা স্কাউট এবং বিএনসিসির সদস্যকে দেখতে পেয়েছি। এবং রাজীব, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি এই সাভারে কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহন বা অন্যান্য সেগুলো স্বাভাবিকভাবে গতিতে চলছে এবং গত রাতে সাভারের বিভিন্ন স্থানে কিন্তু ডাকাত দলদের কিছু তারা প্রবেশ করেছিল এবং সেই হিসাবে এই এলাকায় মসজিদ থেকে তারা মাইকিং করেছিল এবং মাইকিং করার পর থেকে এখানকার যে জনগণ তারা কিন্তু লাঠি শুটা নিয়ে তারা রাস্তায় নেমেছে এবং সেই সাথে আরেকটি বিষয় আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই পোশাক কারখানাগুলো কিন্তু তারা স্বাভাবিকভাবে তাদের নিয়ম মাফিক তাদের যে উৎপাদন সেই উৎপাদন তারা পরিচালিত করছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ যেটি তারা নতুন বাংলাদেশ তারা যেটি বলছে যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার তারা যেমনটি তারা দায়িত্ব নিয়েছে কাঁধে এই বাংলাদেশ গড়ার এবং সেই সাথে এখানে তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন যে মার্কেট সেখানেও তারা পাহারা দিচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এই আন্দোলনের ফলে বাংলাদেশ যে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, সেই ওই নতুন বাংলাদেশকে তারা সুরক্ষা করতে চায় এবং তারা এই বাংলাদেশের মাটি থেকে যাতে গণতন্ত্র যেটি বিলোপ না হয় এবং নতুনভাবে নতুন বাংলাদেশ সেটি তারা গড়তে চায়। তো এই ছিল আমার কাছ থেকে সাভার থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। এদিকে বরগুনাতেও বিভিন্ন সড়কে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন শিক্ষার্থীরা। সড়কে পরিচ্ছন্নতার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বরগুনায় শিক্ষার্থীদের কার্যক্রম কেমন দেখছেন?
রাজীব, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি সবচেয়ে ব্যস্ততম যে শহরের বরগুনা শহরের যে যানজট যেখানে সবসময় লেগে থাকে, সেখানে দেখেছি যে এই আনসার সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য ছাত্র আন্দোলন শিক্ষার্থীরাও তারা মাঠে রয়েছেন, এবং এছাড়াও বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের এখানে কিন্তু শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন, তারাও কিন্তু এই যানজট নিরসনে কাজ করছেন। এছাড়া যে প্রত্যেকটা থানায় কাজ করার কথা ছিল আনসার সদস্য, সেখানে কিন্তু তাদেরকে দেখা যায়নি। এতে চরম কিন্তু পুলিশের যে সেবাটা পেতে আসছেন সাধারণ মানুষ, তারা কিন্তু নিতে পারছেন না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তো আমরা দেখেছি যে শহরে গতকাল থেকেও কিন্তু রাতে মাইকিং করা হয়েছে ডাকাত করেছে বলে, সেখানে কিন্তু প্রশাসনের কোনো সাড়া পাওয়া যায়নি, সেখানে যায়নি। তবে দেখেছি যে বরগুনার যে ইউনো রয়েছেন, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘুরেছেন, রাতে কিন্তু তাদের নির্গুম ছিলেন, তারা সব জায়গায় ঘুরে দেখেছে। এছাড়া আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা অবৈধভাবে স্থাপনা গড়েছেন, যারা এই সময়টা কাজে লাগিয়েছেন, সেখানে গিয়ে তারা কিন্তু সেটা উচ্ছেদ করেছেন এবং সার্বক্ষণিক তারা কিন্তু চোখ কান খোলা রাখছেন, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে সহিংসতা হয়েছে সেখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন। এই শিক্ষার্থীদের যে এত সুন্দর একটি সুশৃঙ্খল তারা যে কাজ করছে, সেটা কিন্তু প্রশংসার দাবি রেখেছেন, এবং তারা সকলে সাধারণ মানুষ কিন্তু তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা তথ্য পাওয়া যায়নি। যেখানেই অপ্রীতিকর ঘটনা তথ্য পাচ্ছে সেখানে কিন্তু যাচ্ছে। এখানে দেখেছি যে শাসনতন্ত্র ইসলামী আন্দোলন তারাও কিন্তু মাঠে রয়েছে রাতভর, এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু তারা পাহারা বসিয়েছেন, রাতভর তারা পাহারা দিয়েছেন, সেটা কিন্তু দেখেছি। বর্তমানে কিন্তু আসলে নৌবাহিনী এই উপকূলীয় জেলায় দেওয়া হয়েছে, এবং নৌবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছেন, সাথে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা তথ্য পেলে তারা কিন্তু সেখানে ছুটে যায় এবং সেখানে সাথে সাথে তারা ব্যবস্থা নেয়। পুলিশে তাদের যে এই 9 দফা দাবি, তারা এই 9 দফা দাবির কারণে তারা কর্মবিরতি পালন করছেন, যার কারণে এই সেবা পাচ্ছেন না বরগুনার মানুষ, এবং সেই সেবা থেকে তারা কিন্তু সার্বক্ষণিক কিন্তু যে থানাগুলোতে বিভিন্ন সময় সহিংসতা ঘটনার সাথে সাথে তারা কিন্তু পুলিশ পেত, সেখানে আছে পুলিশ না পেয়ে তারা কিন্তু সাধারণ মানুষ এই সেবা থেকে তারা বঞ্চিত রয়েছে। বরগুনার শহর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজীব। শালি, আপনাকে ধন্যবাদ। বরগুনার খবর জানাচ্ছিলেন তিনি। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। 2022 সালের 25 জানুয়ারি বুদ্ধদেব সংবাদের শিরোনামে আসেন পদ্মভূষণ প্রত্যাখ্যান করে। কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করলেও তিনি এ সম্মান নিতে অস্বীকার করেন। শ্রীলঙ্কায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে। বুধবার তিনি নিজেই প্রার্থিতার ঘোষণা দেন। আগামী 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নামাল। 38 বছর বয়সী নামাল বর্তমান পার্লামেন্টের সদস্য। বাবা মাহিন্দার শাসনামলে যুব ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। 2019 সালের নির্বাচনের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী হন বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। তাদের আরও 2 ভাই মন্ত্রিসভায় ছিলেন। করোনা মহামারীর সময় শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। সে সময় দেশটির জনগণ সরকার পতন আন্দোলন শুরু করে। চরম বিক্ষোভের মুখে 2022 সালে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপাকসে। খেলার খবর। অলিম্পিক ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন কিউবান রেসলার মিহাইন লোপেজ। মাইকেল ফেলপস, কার্ল লুইসের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে একই ইভেন্টে টানা 5ম স্বর্ণজয়ের কীর্তি গড়লেন 42 বছর বয়সী এই রেসলার। 2021 টোকিও অলিম্পিকের পর অবসর নিয়ে 3 বছর খেলার বাইরে ছিলেন। মেরুদণ্ডে 4 বার গুরুতর চোট পাওয়া লোপেজ সমস্যায় ভুগেও প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মির জাজাদেরকে হারিয়ে চমকে দেন লোপেজ। স্বর্ণ জিতে ইতিহাস গড়ার পরই অবশ্য অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে প্যারিস অলিম্পিকে 27টি স্বর্ণসহ মোট 94টি পদক নিয়ে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। চীন দ্বিতীয়, অস্ট্রেলিয়া রয়েছে 3 নম্বরে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায় বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইল।